বুঝতে মানে সুবিধার জন্য তুমি ট্রেড করবা। তোমার এই সিলিন্ডারটা ভলিউম কত 1 মিটার কিউব। আমেরিকা ছাড়া সব দেশই মোটামুটি উন্নত দেশ 1 মিটার কিউব মানে 1 মিটার কিউব। সবার মাথায় ধরে যাবে 1 মিটার কিউব 1 মিটার কিউব। এখন আমেরিকা কি করবে এটাকে কনভার্ট করে ফিট কিউবে নিয়ে নিবে। হ্যাঁ, তো জিনিসটা হচ্ছে যে রিয়েলাইজেশনের কিছুটা প্রবলেম হয়। তখন সারা পৃথিবীব্যাপী ইঞ্জিনিয়াররা ডিজাইনাররা বা টেকনোলজিস্টরা এসআই সিস্টেম নিছে, তাহলে আমেরিকা নিতে দোষ কি? সুবিধার জন্য। হ্যাঁ, স্বকীয়তা আমি আগেই বলছি। আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, কেউ কি বলতে পারবা? হুম, আসতেছে না? স্যার কোন বিষয়টা? না, আমেরিকানরা কেন এসআই সিস্টেমকে নেয় নাই, এফপিএস সিস্টেমে আছে মানে তাদেরটা। কারণ ব্রিটিশরাও এফপিএস সিস্টেমে ছিল, আরো অনেক উন্নত দেশ এফপিএস সিস্টেমে ছিল। সারা পৃথিবীর স্বার্থে, ক্যালকুলেশনের স্বার্থে, ডিজাইনের স্বার্থে সবাই একটা এমকেএস বা এসআই সিস্টেমকে অ্যাডপ্ট করে নিছে। নিজের সিস্টেমটাকে বাদ দিয়েই অ্যাডপ্ট করে নিছে। ইভেন আমেরিকান অনেক বই কিন্তু দেখবা যে দুই সিস্টেমেই বইগুলো পাওয়া যায়, এফপিএস সিস্টেম এসআই সিস্টেমে বইগুলো পাওয়া যায়। তা আমার এখানে কোয়েশ্চেন হচ্ছে আমেরিকারা কেন এফপিএস সিস্টেম ছাড়তে পারে নাই বা ছাড়ে নাই আর কি? স্যার ওদের ক্ষমতার বলে। হ্যাঁ, কাছাকাছি উত্তর। ওদের যেহেতু অনেক ক্ষমতা আছে বা যে আছে, ওদের রক্ত বলতে পারো, বা ওরা কিছুটা এই যে ধারুয়া টাইপের, যে আমি আসবো না তোমরা যাও। যেমন হলো এই যে প্যারিস জলবায়ু চুক্তি, এটা কিন্তু ট্রাম্প প্রশাসন মানে নাই 2015 সালে যেটা হয়েছে। এরপর হচ্ছে ইরানের সাথে যে নিউক্লিয়ার চুক্তি হয়েছে, ট্রাম্প প্রশাসন সেটা ভেঙে দিছে। অন্যান্য যে অ্যাটমিক যে ডেভেলপ কান্ট্রি গুলো আছে তারা চুক্তি করছে, সবাই ঠিক আছে। ইরান কোনো বোম বানাবে না, শুধুমাত্র জ্বালানির স্বার্থে বা পাওয়ার প্ল্যান্টের স্বার্থে তারা অ্যাটমিক রিসার্চ বা প্র্যাকটিস করবে। ট্রাম্প মানে নাই, ওইটাই ক্ষমতা, দাপট, রক্ত যেটাই বলো, সেই কারণেই ছাড়তে পারে নাই। সক্রিয়তা আসলে বৃহত্তর স্বার্থে কিছু কিছু ছোট জিনিস মানে সুবিধার্থে ছাড়তে হয়। তো এখন অনেকেই এই জিনিসটা এইভাবেই দেখে যে আমেরিকারা কেন এখনো এফপিএস সিস্টেমের মধ্যে আছে, কেন এসআই আসে নাই। এটার আসলে কোনো ভালো যুক্তি নাই, তারা যুক্তি দাঁড় করাতে পারবে না। আচ্ছা, এই তিনটা সিস্টেম দেখবা। এখানে হচ্ছে কোয়ান্টিটি আছে, যে আমরা যেটা বললাম যে 7টা মৌলিক রাশি, ফান্ডামেন্টাল বা বেস কোয়ান্টিটি, লেন্থ, মাস, মোলস, টাইম, টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, লাইট ইন্টেন্সিটি 1 2 3 4 5 6 7। 7টা ছাড়া ফিজিক্যাল কোয়ান্টিটি আর পৃথিবীতে নাই। কেউ যদি তোমরা আবিষ্কার করতে পারো, হ্যাঁ, তোমরা হচ্ছে কয়েকটা নোবেল প্রাইজ পেয়ে যাবা সাথে সাথে। একটা না, কয়েকটা। হ্যাঁ, কারণ ফিজিক্যাল কোয়ান্টিটি এই 7টাই। এখানে কিন্তু দুইটা কিন্তু মূল জিনিস বুঝার, আগে বুঝছো কিনা জানি না, ম্যাস আর মোল মোটামুটি একই জিনিস। হ্যাঁ, কেন আলাদা করে ধরছে, এর কারণটা হলো রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং এ হচ্ছে মোলের রিঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং এ রিঅ্যাকশন যে প্রসিড করে, এখানে কিন্তু মোলটা একটা ইম্পর্টেন্ট বিষয়। মানে ম্যাসের ইউনিট হচ্ছে তোমার হলো মোল। হ্যাঁ, তো এখানে মলিকুলার ফর্মে রিঅ্যাকশন গুলো হয়, এটা মাথায় রাখবা যে দুইটাই হচ্ছে ভরের সাথে সম্পর্কিত, মোল ম্যাস। তো মোলটা শুধুমাত্র অনলি রিঅ্যাকশনের ক্ষেত্রে প্রযোজ্য, আলাদা করে দিছে। আর অন্যগুলো সবগুলোই হচ্ছে সেপারেট জিনিস। যাই হোক, এখানে হচ্ছে এসআই সিজিএস এর ইউনিট তার সিম্বল দিছে। শুধুমাত্র পার্থক্যটা হইলো মিটার, সেন্টিমিটার, কিলোগ্রাম, গ্রাম। হ্যাঁ, আর এটার ক্ষেত্রে হলো মোলের ক্ষেত্রে গ্রাম মোল আর হচ্ছে মোল। হুম, মোল। আবার কিলো মোলও আছে। 1000 গ্রাম মোলে হচ্ছে আহ, উম, না, গ্রাম মোল আর মোল সেম। আর 1000 মোলে হচ্ছে 1 কিলো মোল। সেকেন্ড কেলভিন, এম্পায়ার, ক্যান্ডেলা, এমকেএস আর সিজিএস এ সেম। শুধুমাত্র আমাদের যে একদম প্রথম সারি তিনটা যেটা আছে সেটাতে ভিন্ন, লেন্থ, ম্যাস,
ওই লেন্থ মেসেজ সেকেন্ড তো সেম, হ্যাঁ, যে মিটার মিটার সেন্টিমিটার কিলোগ্রাম গ্রাম আর মোল ঠিকই আছে, মোল গ্রাম মোল হচ্ছে সেম জিনিস, মোল গ্রাম মোল সেম জিনিস। এক মোল এক মোল হাইড্রোজেন সমান হচ্ছে কত কত 2 গ্রাম, বা 2 গ্রাম মোল হাইড্রোজেন সমান হচ্ছে 2 গ্রাম হাইড্রোজেন। যাই হোক, ওই এসআই সিজিএস এফপিএ যেটা বলো, মাঝে মধ্যে ওই যে মাল্টিপল ইউনিট ব্যবহার করতে হয়। যেমন কি গ্রামের সাথে আমি কিলোগ্রাম যোগ করে দিলাম, হ্যাঁ, ওয়াটের সাথে আমি মেগাওয়াট বা গিগাওয়াট যোগ করে দিলাম, হ্যাঁ, বাইটের সাথে আমি মেগাবাইট গিগাবাইট টেরাবাইট যোগ করে দিলাম। তো প্রতিটা সিস্টেম অফ ইউনিটের সাথে মাল্টিপল ইউনিট, হ্যাঁ, এটা মানে তোমার হচ্ছে ধারণা করা যায় যে কত গুণ এটা করা যায়। এমকে সিস্টেমে এটা সুন্দর সিস্টেম আছে যে 10 গুণ করে বাড়ে বড় ইউনিটটা, আবার ছোট ইউনিটটা 10 গুণ করে কমে, এটা হচ্ছে মাল্টিপল ইউনিট। আরেকটা হচ্ছে ডেরাইভড ইউনিট। প্রতিটা সিস্টেম অফ ইউনিটেই আছে, হ্যাঁ, আমি কিন্তু বলতেছি প্রতিটা সিস্টেম অফ ইউনিটেই এই জিনিসগুলো আছে, এসআই এ আছে, সিজিএস এ আছে, এফপিএস এ আছে। ডেরাইভ বলতে বোঝায়, আমি আগেই বলছি, ভলিউম একটা নতুন কোয়ান্টিটি, তার ইউনিট হচ্ছে এমকেএস এ কি হবে বা সিজিএস এ তুমি এটা বের করতে হবে তোমার বেজ ইউনিট এইখান থেকে নিয়ে, হ্যাঁ, এরকম ভাবে এগুলো তোমাকে করতে হবে। প্রতিটা সিস্টেম অফ ইউনিটস এর ক্ষেত্রেই তোমার বেজ ইউনিট আছে, মাল্টিপল ইউনিট আছে, ডেরাইভড ইউনিট আছে। তোমাদের বইয়ে হচ্ছে ওই এসআই আর হচ্ছে সিজিএস নিয়েই বেশি আলোচনা করছে, যেহেতু ইন্টারন্যাশনালি বইটা লেখা, ইন্টারন্যাশনাল লেভেলে এফপিএস খুবই কম করছে, বা নাই বললেই চলে। যাই হোক, এগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, যে কোনো ইঞ্জিনিয়ারেরই এগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তো তোমাদের তো আরো বেশি থাকতে হবে। তোমরা অ্যাকচুয়ালি ওই ফিজিক্যাল প্রবলেম নিয়ে কাজ করবা, ওই ডাইমেনশন, ইকুইপমেন্ট, ডিজাইন এগুলো নিয়ে কাজ করবা। সো এগুলো সম্পর্কে মানে একদম সম্যক ধারণা, যেটা কোনো ভুল বুঝাবুঝি নাই, বা বুঝতে হবে, পারতে হবে, পরে পারতে হবে, বা পরে নিব, এরকম না। একদম একদম একটা ক্লিয়ার কনসেপ্ট তোমার থাকতে হবে এই ফিজিক্যাল কোয়ান্টিটি, ইউনিট, সিস্টেম অফ ইউনিট সম্পর্কে। আচ্ছা, এটা আমি তোমাদের বই থেকে এই স্লাইডটা দেখতে পাচ্ছ? হ্যালো? জি স্যার, দেখা যায়। হ্যাঁ, অনেক সময় দেখা আসে যায়। না, তো এই জন্য আর কি জিজ্ঞাসা করি, একটু রেসপন্স করবা, পরে স্লাইডটা আসে কিনা, তাহলে অন্যভাবে আনতে হবে। আমরা পরে একটা ডেরাইভড কোয়ান্টিটি হচ্ছে ফোর্স, খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, মেকানিক্যাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য ফোর্স নিয়ে কাজ। সেটা স্ট্যাটিক ফোর্স হোক বা ডাইনামিক ফোর্স হোক। কোনো একটা ডিভাইস রোটেটিং হইলে সেটা ডাইনামিক ফোর্স। কোনো একটা ডিভাইস, আমি চেয়ারের মধ্যে বসে আছি, বোঝা যায় না কিন্তু বসে আছি, আমার ওয়েট চেয়ার নিতেছে, তো এখানে একটা স্ট্যাটিক ফোর্স কাজ করতেছে। বা বিল্ডিং এর ক্ষেত্রে বা কোন একটা স্ট্রাকচারের ক্ষেত্রে সে স্ট্যাটিক ফোর্স সে নিতেছে, আবার ডাইনামিক ফোর্স, যেটাই হোক, ফোর্সটা খুবই ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারদের জন্য। তো এই ফোর্স সম্পর্কে তোমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে। যেমন এম কে সিস্টেমে এই ফোর্সটাকে বলে 1 নিউটন 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। এর অর্থ কি? 1 কেজি ম্যাস আর হচ্ছে তার এক্সিলারেশন হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এফ ইজ ইকুয়াল টু এম এ থেকে আসছে। আর সিজিএস সিস্টেম এটাকে বলে 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। জাস্ট সংজ্ঞানুসারে, যে তুমি সংজ্ঞার মধ্যে যদি পুট করো 1 গ্রাম ভরের বস্তু যদি 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে থাকে, তাহলে তার উপরে প্রযুক্ত বল হচ্ছে 1 ডাইন। তো আমি বলছি এসআই আসি জিএসসি বেশি তোমাদের বইয়ে ইউজ হবে। এখন তোমরা যখন প্রবলেম সলভ করবা, হয় সিজিএস এ করবা, না হয় এসআই এ কনভার্ট করে নিবা। তো তোমরা, আমি বলবো সবগুলো এসআই এ তোমরা কনভার্ট করে নিবা। আচ্ছা, এখানকার মূল জিনিস হচ্ছে তোমাদেরকে বোঝা যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আমরা যে নতুন কিছু জিনিস শিখছি, তার মধ্যে অন্যতম একটা জিনিস হলো, এখানে আমি মার্ক করতেছি, সেটা হলো জিসি। দেখতে পাচ্ছ জিসি? হ্যাঁ, দেখা যায়। দেখা যায়, হ্যাঁ, জিসি। জিসি আর আমরা পড়ছি কিন্তু জি, এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি।
তো জিসি আর জি হচ্ছে তোমার আলাদা জিনিস, মনে রাখবা। এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফার্স্ট কোর্স থেকে মনে রাখবা যে জি আর জিসি হচ্ছে আলাদা জিনিস। জি হচ্ছে তোমরা যেটা সকলেই জানো, এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আমাদের গ্র্যাভিটি যে অলয় যে কোনো বস্তুকে যে টানতেছে সেটাকে আমরা বলি জি, এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর হচ্ছে ওই জিসিটা হচ্ছে একটা কনভার্সন ফ্যাক্টর, নাথিং এলস, কনভার্সন ফ্যাক্টর। একটু মনে রাখবা, তোমাদের বইয়ে কিন্তু জিসি চলে আসবে। জিসিটা হচ্ছে একটা কনভার্সন ফ্যাক্টর। এখন আমি এই জিনিসটা একটু ডিটেলস বলতেছি। তোমরা ফোর্স তো পড়ছোই, ফোর্সের এটা 1 নিউটন 1 ডাইন, এদেরকে বলে হচ্ছে ন্যাচারাল ফোর্স ইউনিট। এদেরকে বলে কি? ন্যাচারাল ফোর্স ইউনিট, ন্যাচারাল ফোর্স ইউনিট। আরেকটা আছে, সেটা হলো ডেরাইভড ফোর্স ইউনিট। দুইটা ফোর্স ইউনিট দুইটা আছে, দুই ধরনের আছে। ফোর্স ইউনিট দুইটা আছে, একটা হলো ন্যাচারাল ফোর্স ইউনিট, আর একটা হচ্ছে তোমার ডেরাইভড ফোর্স ইউনিট। আমি 1 নিউটন 1 ডাইন যেটা বললাম সেটা হলো ন্যাচারাল ফোর্স ইউনিট। তার মানে কি 1 কেজি ম্যাস 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এক্সিলারেশন 1 নিউটন। 1 গ্রাম ম্যাস 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, এক্সিলারেশন 1 ডাইন। এটা হচ্ছে ন্যাচারাল, মানে ন্যাচারালের মধ্যে আছে। আর ডেরাইভড আমি বলছি যে আসলে সেটার মধ্যে কোন একটা তুমি ম্যানিপুলেশন করবা, তুমি কিছু চাও, কিছু ডিফাইন করতে চাও। ওকে, তো ডেরাইভড এর ক্ষেত্রে তোমার এফপিএস সিস্টেমে 1 পাউন্ড ফোর্স একটা ডেরিভেশন এখানে করছে। এটা একটা ডেরাইভড ফোর্স ইউনিট, 1 পাউন্ড ফোর্স। এই দুইটা হচ্ছে ন্যাচারাল, উপরের দুইটা। আর হচ্ছে তোমার এইটা হচ্ছে ডেরাইভ। হ্যাঁ, এইটা হচ্ছে ডেরাইভ, মনে রাখবা 1 পাউন্ড ফোর্সটা হচ্ছে তোমার ডেরাইভ, এবং এই ডেরাইভড ইউনিটটা হচ্ছে এফপিএস সিস্টেমে ডেরাইভড ইউনিট, এফপিএস সিস্টেমে ডেরাইভড ইউনিট। তো এইটার সংজ্ঞাটা কি? সংজ্ঞা কিন্তু করছে 1 পাউন্ড ফোর্স, এই যে 1 এর পরে বি লেখে, নিচে সাবস্ক্রিপ্টে এফ লেখে, এফ মানে ফোর্স। আর যদি পাউন্ড এম যদি লেখে, এর আগে কিন্তু আমি ম্যাথমেটিক্স করাইছি, এম মানে পাউন্ড মাস, এর সাথে সম্পর্ক হলো কেজি বা গ্রামের, আর পাউন্ড ফোর্সের সাথে সম্পর্ক হলো ফোর্সের। তো এর সংজ্ঞাটা এনে নির্ধারণ করছে, ইজ ডিফাইন্ড as the product of a unit mass, মানে 1 pound mass, and the acceleration of gravity at sea level and 45 degree latitude, which is এই যে যেটা বলতেছে যে অক্ষাংশ 45 ডিগ্রি অক্ষাংশে, পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশে এবং সি লেভেল উচ্চতায় যে এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিটা আছে, তার সাথে 1 পাউন্ড মাস যদি আমি মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমাদের ডেরাইভড ফোর্সটা হইতেছে, বা আমি যে ডিফাইন ফোর্সটা পাচ্ছি, সেই ডিফাইন ফোর্সটার নাম হচ্ছে 1 পাউন্ড ফোর্স 32.174 ওই পাউন্ড মাস ইনটু ফিট সেকেন্ড স্কয়ার। দেখো, পাউন্ড মাস ফিট ইনটু সেকেন্ড স্কয়ার, এটা কিন্তু তোমার হচ্ছে পাউন্ড মাস ফিট সেকেন্ড স্কয়ার, এটা কিন্তু ন্যাচারাল, এটা কিন্তু ন্যাচারাল। তার আগে যে 32.174 যেটা আসছে, এটা আসছে জাস্ট হইলো ওই অক্ষাংশে এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির কারণে। জাস্ট এটা একটা কনভার্সন ফ্যাক্টর। তার মানে কি ওই সময় ওই অক্ষাংশেও 1 পাউন্ড মাসের একটা পাউন্ড ফোর্স থাকবে, সেটা হলো একটা ইউনিট পাউন্ড ফোর্স। সেটার সাপেক্ষে যদি আমি অন্য একটা বড় পাউন্ড ফোর্সকে যদি আমি কনসিডার করি, হ্যাঁ, তাহলে এটা একটা ইউনিট, 1 পাউন্ড ফোর্স একটা ইউনিট, একটা ডিফাইন্ড বা ডেরাইভড ইউনিট, এটা ন্যাচারাল ইউনিট না। হ্যাঁ, এইটার সাপেক্ষে আমি অন্যান্য ফোর্সকে আমি কি করতে পারি? কনসিডার করতে পারি, বা হচ্ছে ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এটার উদাহরণটা এখানে আছে তোমাদের বইয়ে। যেমন ধরো, ফর এক্সাম্পল, ফোর্স ইন নিউটনস রিকোয়ার্ড টু অ্যাক্সিলারেট এ মাস 4 কেজি এট এ রেট অফ 9 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে নিউটনে তার কত হবে? 36 নিউটন। খুব ইজি,
এমকেএস এই প্রবলেমটা নাই, এমকেএস এই প্রবলেমটা নাই। এমকেএস এ ন্যাচারাল ইউনিটটাই ব্যবহার করা হয়। এমকেএস এ যে আমি 1 নিউটন 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ন্যাচারাল ইউনিটটাই ব্যবহার করা হয়, কিন্তু এফপিএস সিস্টেমে ন্যাচারাল ইউনিট ব্যবহার করা হয় না, ইউনিটটা ব্যবহার করা হয় পাউন্ড ফোর্স। এখন পাউন্ড ফোর্স হচ্ছে আলাদাভাবে সংজ্ঞায়িত একটা ইউনিট, ডেরাইভড ফোর্স ইউনিট। তো এই পাউন্ড ফোর্স টাকে কিভাবে কাজে লাগাই দেখো, the force in pound force required to accelerate 4 pound mass 9 feet per second square, তার মানে পাউন্ড মাস ফিট পার সেকেন্ড স্কয়ার। তার মানে কি এটা কিন্তু ন্যাচারাল ফোর্স ইউনিট হয়ে গেছে। কত? 4 নং 36, তাই না? 36 পাউন্ড মাস ফিট পার সেকেন্ড স্কয়ার, এটা হলো ন্যাচারাল ফোর্স ইউনিট হয়ে গেছে। কিন্তু এটাকে আমি পাউন্ড ফোর্স লিখতে পারতেছি না, কারণ হচ্ছে কি 1 পাউন্ড ফোর্স ইজ ইকুয়াল টু ডিফাইন করা আছে বা ডেরাইভ করা আছে 32.174 পাউন্ড মাস ফিট পার সেকেন্ড স্কয়ার। এটাকে যদি আমি ভাগ দেই 1 পাউন্ড ফোর্স সমান 32.174 পাউন্ড মাস ইনটু ফিট সেকেন্ড স্কয়ার, তাহলে পাউন্ড মাস ফিট পার সেকেন্ড স্কয়ার, পাউন্ড মাস ফিট, এটা কেটে যায়, এটাতে ভাগ করলে যেটা আসে সেটা হলো 1.12 পাউন্ড ফোর্স। the pound force itself একটা derived unit, এটাকে আমাকে ইউজ করতে হবে তোমার হচ্ছে যদি আমি এফপিএস সিস্টেমে ফোর্স ক্যালকুলেট করতে যাই। খুবই ইম্পর্টেন্ট জিনিসটা বোঝা, কারণ বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো এই সংজ্ঞাটা বোঝা। 1 পাউন্ড ফোর্স সমান হচ্ছে 1 পাউন্ড মাস ইনটু হচ্ছে ওই পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশ, এবং হাইটের কারণে এক্সিলারেশন, অক্ষাংশের কারণেও এক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি কম বেশি হয়, আবার হচ্ছে হাইটের কারণে হয়। তো দুইটা যখন আমি স্পেসিফিক করব, যেটা আমার নির্দিষ্ট হবে এটা হচ্ছে ডিফাইন করা। এবং পাউন্ড ফোর্সে যদি আমি পেতে চাই তাহলে আমার এই ন্যাচারাল যে ইউনিটটা বের হবে তাকেও হচ্ছে এই ইউনিট দ্বারা ভাগ করে আমাকে পাউন্ড ফোর্সে যেতে হবে। ওকে, আচ্ছা এই লাইনটা একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, তাহলে জিসি মানে কি? হ্যাঁ, তাহলে জিসি মানে কি? এখানে হচ্ছে নিচে আছে 1 নিউটন, আগে আমি পড়ে নেই। দেখো, factors needed to convert from one force unit to another are summarized in the table on the inside front cover। তোমাদের বইয়ের এই ফ্রন্ট কভারের ইনসাইডে আছে। যাই হোক, the symbol GC is sometimes used to denote the conversion factor from natural to derived force units। for example, GC টা ইউজ হয় শুধুমাত্র এই এফপিএস সিস্টেমের ক্ষেত্রে, কারণ ন্যাচারালটা চলে আসবে হলো তোমার হচ্ছে 1 পাউন্ড ফোর্স সমান হচ্ছে 32.174 পাউন্ড ফোর্স ফিট পার সেকেন্ড স্কয়ার। ন্যাচারালের ক্ষেত্রে এমকে সিস্টেমে 1 নিউটন যা 1 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ারও তা। এই যে 1 নিউটন উপরে আছে, 1 নিউটন সমান হলো 1 কেজি পার মিটার স্কয়ার, তার মানে এটা কাটা 1 এখানে কোনো কিছুই নাই, 1 একই জিনিস 1 নিউটন। আর এখানে কি যে এফপিএস সিস্টেমে পাউন্ড ফোর্স আছে 1 পাউন্ড ফোর্স, তো 1 পাউন্ড ফোর্স সমান এখানে সংজ্ঞায়িত করা আছে 32.174 পাউন্ড মাস ফিট পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা যদি জিসি বলতে যাই, এমকে সিস্টেমের মান কত বলো? 1, রাইট। তো জিসি এর অ্যাকচুয়ালি কোনো মানে নাই এমকে সিস্টেমে। হ্যাঁ, মিউট করো একটু। এমকে সিস্টেমে এটার কোনো মানে নাই 1। ওকে, এমকে সিস্টেমে এটা কোনো মানে নাই, কিন্তু এফপিএস সিস্টেমে জিসির মান কিন্তু আছে। জিসির মান হইতেছে এত বাই এত, তার মানে কি জিসির মান হইতেছে 32.174 পাউন্ড মাস ফিট পার সেকেন্ড স্কয়ার বাই পাউন্ড ফোর্স। তো এই পুরো ইউনিটটাই চলে আসবে। এটা একটা কনভার্সন ফ্যাক্টর, মনে রাখবা। অনেক ইকুয়েশনে জিসি কনভার্সন ফ্যাক্টর, অন্যান্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ইকুয়েশনেও দেখবা যে জিসিটা ব্যবহার হবে। হ্যাঁ, তো এটার মূল উদ্দেশ্য হলো পৃথিবীর 45 ডিগ্রি অক্ষাংশের ওই সমুদ্র যে
উচ্চতাটা আছে সেই উচ্চতার 1 পাউন্ড মাস ভরের যে ওজনটা সেটাকে 1 ইউনিট ধরতেছে এবং তার ন্যাচারাল ফোর্স হইতেছে এফপিএ সিস্টেম হলো 32.174 পাউন্ড মাস ইনটু ফিট পার সেকেন্ড স্কয়ার। তার মানে জিসি এমকে সিস্টেমে হচ্ছে 1, কিন্তু এফপিএ সিস্টেমে জিসির মান হইতেছে 32.174। আর 32.174 অ্যাকচুয়ালি কি বলতো? বলতে পারবা অ্যাকচুয়ালি এটা কি? স্যার এই যে সমুদ্রের পৃষ্ঠের এই যে স্যার 45 ডিগ্রি অক্ষাংশের প্রেক্ষিতে এটাই মনে হয় ধরা হয়েছে। মানে এটা ধরা হয়েছে, কিন্তু এটা আসলে কি তোমরা কিন্তু পড়ছো 9.8, তাই না? 9.8 acceleration স্যার due to sin gravity 45 দ্বারা স্যার গুণ করা। না না, তোমরা কিন্তু পড়ছো যে 9.81, তাই না? কেজি স্যার। মিটার পার সেকেন্ড স্কয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? এটাকে যদি কনভার্ট করো, এটাকে কনভার্ট করলে ওইটাই পাইবা, কারণ এটা 1 এর সাথে গুণ হইতেছে না, 1 ইনটু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এটা অ্যাকচুয়ালি অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে কি বোঝা যায় বলো তো? এফপিএস সিস্টেমে জি ইজ ইকুয়াল টু কত? জিসি কি? 3.174 sorry 3.174 পাউন্ড ফিট পার সেকেন্ড স্কয়ার। কি এটা? স্যার হলো এই জি এর জি এর মান স্যার 3 হবে কেন? 32 হবে। 32 হবে। যাই হোক, তোমরা কিন্তু ম্যাথমেটিক্সে ইঞ্জিনিয়ারিং এ ইউনিভার্সিটিতে আসার আগে কিন্তু তোমরা যদি এফপিএস সিস্টেমে নিতে চাও, 9.8 রে যদি তুমি এফপিএস সিস্টেমে নিতে চাও, তার কত কি মান বের হয়? বের করছো কোনোদিন? বের করছো? বের করতে কথা এরকম 32। ক্যালকুলেশন। জি স্যার। 32, রাইট। এই যে 32, বুঝছো? এটা আরেকটু একুরেট আসছে। তার মানে হচ্ছে আমি বা এটা এই জিনিসটা ভালোভাবে পড়ার চেষ্টা করবা তোমার বই থেকে, না না বুঝলে আবার আমাকে বলবা। হ্যাঁ, এইখানে হচ্ছে এমকে সিস্টেমে জি জিসি মানে হচ্ছে 1, জিসি মানে কি 1, আর এফপিএস সিস্টেমে জিসি মানে কি 32.174 মানে কি? এটা মানে কি? মানে জি, জিসি মানে কি? জি জি, acceleration due to gravity. ওকে, এটা একটু বোঝার চেষ্টা করবা। এই যে লাস্টের লাইন থেকে বোঝার চেষ্টা করবা। 1 নিউটন সমান 1 কেজি মিটার পার সেকেন্ড, সবকিছু কাটাকাটি গিয়ে 1। আর এটার মানে হচ্ছে এখানে 32.174 থাকবে, আর 32.174 এর মানেই হচ্ছে তোমার 9.81, 9.81, যেটা তোমরা ডাইরেক্ট 32 হিসেবে ব্যবহার করছো। পাউন্ড মাস ফিট পার সেকেন্ড স্কয়ার, 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। 81 ধরলে 0.174 চলে আসে। তোমরা যদি ক্যালকুলেট করো, কনভার্সন করো, চলে আসে। তার মানে আমার এখানে কথা অর্থ হচ্ছে যে জি ইজ ইকুয়াল টু জিসি, এফপিএস সিস্টেমে জি ইজ ইকুয়াল টু জিসি শুধু এফপিএস সিস্টেমে, আর এমকে সিস্টেমে জিসির কোনো মানে নাই, জিসি মানে হচ্ছে 1। যদি কোনো জায়গায় জিসি থাকে মানে হচ্ছে 1, উপরে নিচে 1 থাকলে কোনো সংখ্যার এটা কোনো মিনিংলেস। ইকুয়েশনে যদি জিসি থাকে, এবং এমকে সিস্টেমে জিসিটা থাকবে না, আর হচ্ছে এফপিএস সিস্টেমে জিসি থাকবে। সেই জিসি জিসি আর নতুন কিছু না, জিসি হইলো জি। এফপিএস সিস্টেমে জিসি মানে হইলো কি? এফপিএস সিস্টেমে জিসি মানে জি। যাই হোক, এটা কিন্তু আরেকটু স্যার জি এর তো মানে এককের ক্ষেত্রে ভরের একক আসে না, মানে কেজি আসে না, কিন্তু এখানে যে পাউন্ড মাস আসে। কোনটা? জি এর একক না, হচ্ছে এটা মিটার পার সেকেন্ড স্কয়ার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এইখানে তো এফপিএস সিস্টেম থেকে এটা পাউন্ড মাসে আসছে। কিন্তু ত্বরণের এককে তো
ভরের একক মানে নাই, আর আমরা তো আগে পড়ছিলাম মিটার স্যার পার সেকেন্ড স্কয়ার। এখানে কেজি বা পাউন্ড মাস আসলো কেন স্যার? পাউন্ড না, পাউন্ড মাসটা যেটা আসছে সেটা তো আমি বইলেই নিতেছি, সেটা হলো 1, অলওয়েজ 1 কেজির জন্য বা 1 পাউন্ড মাসের জন্য, জাস্ট এটা আসছে, বুঝতেছ? তার মানে এটা মিনিংলেস, আসাও যেটা না আসাও একই, মানে অলওয়েজ 1 পাউন্ড মাস। করতে পারবো স্যার, হ্যাঁ এটা উজ্জ্বল করতে পারবো, হ্যাঁ, মানে এটাকে আমরা নেগলেক্ট করতে পারবো নাকি? এই যে এককটা, এই যে হচ্ছে এলবিএফ বা হচ্ছে আইবিএম। আইবিএম না, এটা জিসির ক্ষেত্রে নেগলেক্ট করতে পারবা না, কারণ জিসিটা সংজ্ঞায়িত এভাবেই করা হয়েছে, দুইটা ফোর্স ইউনিটের অনুপাত, এটা কিন্তু ফোর্স ইউনিটের অনুপাত। কিন্তু আমি বলতেছি কি যে দেখো 1 নিউটন হলো একটা ফোর্স ইউনিট, আবার কেজি মিটার পার সেকেন্ড হলো একটা ফোর্স ইউনিট, দুইটাই ন্যাচারাল হওয়াতে কাটাকাটি গিয়ে 1 হয়ে গেল। আর এটা হলো উপর একটা ন্যাচারাল ফোর্স ইউনিট 1 পাউন্ড মাস 1 ফিট পার সেকেন্ড স্কয়ার, কিন্তু এটা একটা ডেরাইভড ফোর্স ইউনিট যেটা আলাদাভাবে সংজ্ঞায়িত করা আছে। তো জিসিটা হলো একটা কনভার্সন ফ্যাক্টর। তবে মনে রাখার সুবিধার্থে আমি জাস্ট বললাম, তোমরা যে জি পড়ছো ত্বরণ, সেখানে কে ম্যাথ নাই, সেইটা যেটা পড়ছো 32, যেটা 32 পড়ছো বা 9.8 পড়ছো, হ্যাঁ, জিসির মানটা হচ্ছে সেইটা, আমার কথা হচ্ছে এটা। আর তোমার ম্যাথ যে মাল্টিপ্লিকেশন হিসেবে আছে এটা নাই বললেই চলো, কারণ এখানে সব জায়গার সংজ্ঞার মধ্যে আছে 1, বুঝা গেছে জিনিসটা? মনে রাখার সুবিধার্থে আমি বলছি জিসির মানটা হইলো জি এর মান, জি এর নিউমেরিক্যাল ভ্যালু সমান, ইউনিট এটাই দিতে হবে, কারণ জিসিটা, হ্যাঁ এমকেএস সিস্টেমে নাই, কিন্তু এফপিএস সিস্টেমে এই যে তোমার বাই ডেফিনেশন এইভাবে তোমাকে দিতে হবে, দুইটা ফোর্সের ইউনিট কিন্তু এইভাবে দিতে হবে। উপরেরটা হচ্ছে ন্যাচারাল ফোর্স ইউনিট, পাউন্ড মাস ফিট পার সেকেন্ড স্কয়ার বাই পাউন্ড ফোর্স, আর এটা হলো ডেরাইভড পাউন্ড ফোর্সটা কি তুমি সংজ্ঞায়িত করছো না, তার মানে এটা তোমাকে এফপিএস সিস্টেমে দিতে হবে, এমকেএস সিস্টেমে দেওয়ার দরকার নাই, বুঝতে পারছো কিভাবে? হ্যাঁ কেটে যাবে, কিন্তু কোন জায়গায় যখন ইউনিট সহ লিখতে হয়, বা আমি বলতেছি বুঝছো, কেটে যাবে, সংজ্ঞায়িত করছো দেখে কেটে যাবে, কিন্তু কোন জায়গায় যদি লিখতে হয় তাহলে তোমাকে এই ফর্মে লিখতে হবে, আমি এই কথাটা বলতেছি, বুঝছো? হ্যাঁ কেটে যাবে, তুমি এটাই বলতেছো যে এটা কেটে যাবে, দুইটা ফোর্সের ইউনিট, কিন্তু আমি বলছি যেহেতু তোমার হচ্ছে এটা যেহেতু ডেরাইভড, এটা কিন্তু মাস আর ফোর্স কিভাবে এক হইলো স্যার? এখানে তো হচ্ছে একক দুইটা আলাদা আলাদা না? কোনটা? মাস আর ফোর্স। মাস আর ফোর্স হবে কেন? মাস আর এক্সিলারেশন। ও আচ্ছা জি স্যার। এখানে তুমি যেটা বলতেছো জিসির কোনো মিনিং নাই, এমকে সিস্টেমে জিসির কোনো মিনিং নাই, জিসি মানে হচ্ছে 1, কনভার্সন ফ্যাক্টর মানে কি কোন একটা জিনিস থাকতে হবে যেটাতে গুণ ভাগ করা যায় 1, কিন্তু এফপিএস সিস্টেমে এই যে 1 দুইটা ফোর্সের অনুপাত, অ্যাকচুয়ালি কোনো একজনে যে বললো যে অ্যাকচুয়ালি এটার কোনো ইয়া নাই, এটার কোনো ইউনিট নাই, অ্যাকচুয়ালি এটা সত্য, কিন্তু তুমি যদি কোনো ইকুয়েশনে বসাইতে চাও তোমার এই রিলেশনশিপটা দেখাইতে হবে, 1 পাউন্ড ফোর্স সমান, এটা দ্বারা কি বোঝা যায়? হ্যাঁ এটা দ্বারা বোঝা যায় হলো এত পাউন্ড মাস ফিট পার সেকেন্ড স্কয়ার পাউন্ড ফোর্স, তার মানে কি এইটারও একটা ইউনিট চলে আসতেছে, তার মানে এটা বোঝা যাইতেছে 1 পাউন্ড ফোর্স সমান হচ্ছে এত মাস, এত হচ্ছে পাউন্ড মাস ফিট পার সেকেন্ড স্কয়ার, এবং এটা হচ্ছে তোমার জিসি। যাই হোক এখানে তোমাদের যেহেতু এটা একটা নতুন কনসেপ্ট, হ্যাঁ তোমরা কিভাবে মাথায় নিবা একটু বোঝার চেষ্টা করো, একটা হলো ন্যাচারাল ফোর্স ইউনিট আর একটা হলো ডেরাইভড ফোর্স ইউনিট। এমকে সিস্টেমে ন্যাচারাল ফোর্স ইউনিটটাই ডাইরেক্টলি ব্যবহার করে, এখানে কোনো ডেরাইভড ফোর্স ইউনিট নাই, জাস্ট নিউটন, 1 কেজি 1 মিটার পার সেকেন্ড স্কয়ারের মাল্টিপ্লিকেশনে 1 নিউটন হয়, তাই এখানে কোনো সমস্যা নাই। এফপিএস সিস্টেম আগে যখন ছিল তখন তারা হচ্ছে
পৃথিবীর একটা জায়গার ফোর্সকে তারা হচ্ছে ডিফাইন করে নিছে। সেই সেই ডিফাইনের সেই ডিফাইন করা যে ফোর্সটা আছে সেইটার যে মানটা ভ্যালুটা সেটা হলো জিসি। সেটা হলো জিসি। ডিফাইন করা ফোর্স ইউনিটের যে মানটা তাদের হিসাবে পাউন্ড মাস ফিট পার সেকেন্ড স্কয়ারে যেটা আসে সেটা হলো জিসি। তুমি এই যে এই দুইটা উদাহরণ দিয়ে দেখো, যেটা ডাইরেক্টলি 36 নিউটন হয় কিন্তু দেখা যাইতেছে কি পাউন্ড ফোর্সে সেটা কিন্তু 36 পাউন্ড মাস ফিট পার সেকেন্ড স্কয়ার হইতেছে না, তার হচ্ছে জিসি দ্বারা ভাগ করার পরে এই জিসি কিন্তু এটা কিন্তু জিসি দ্বারা ভাগ করছে। জিসি সমান যদি পাউন্ড মাস ফিট পার সেকেন্ড স্কয়ার পাউন্ড ফোর্স হয় তাহলে এটা দ্বারা কিন্তু এটা ভাগ করছে, পাউন্ড মাস ফিট ভাগ করার পরে যেটা আসতেছে সেটা হলো তার পাউন্ড ফোর্স। তার মানে তার একটা ডেরাইভ ফোর্স ইউনিট তারা আগে থেকে ডিফাইন করছে, এটা দ্বারা ভাগ করে তারা পাউন্ড ফোর্সটাতে আসছে। যাই হোক, এটা আরেকটু ডিটেলস দেখবা, তোমাদের কাছে নতুন লাগতেছে জিসি। জিসি একটা কনভার্সন ফ্যাক্টর, 1 পাউন্ড ফোর্স থেকে আরেকটা পাউন্ড ফোর্সে নিতে কাজে লাগে এবং এটা শুধুমাত্রই এফপিএস সিস্টেমের জন্য প্রযোজ্য। ঠিক আছে, এটা ডিটেলস দেখবা, এটা বিভিন্ন জায়গায় কাজে লাগবে এবং বাংলাদেশে না আর বাইরে যখন ডিজাইন করতে যাবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমেরিকা বা ওইদিকে, তাহলে দেখবা যে আসলে জিসি চলে আসতেছে। তখন যাতে ওই ওই মাথায় যাতে ওই মানে আননোন কিছু না থাকে যে জিসি কি। হ্যাঁ, যাই হোক, জিসি অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যে জি পড়ছি জির মানটাই দেখো 32.174 রে জাস্ট হলো পাউন্ড মাস ফিট পার সেকেন্ড। পাউন্ড মাস রে 1 ধরো, এটা কোনো সমস্যা নাই, পাউন্ড মাস বাদই দেও। হ্যাঁ, 1 পাউন্ড মাসের কারণে এটা চলে আসছে। তো এটাকে যদি তুমি ওই ফিট পার সেকেন্ড স্কয়ারে যদি তুমি ইয়াতে যদি নিয়ে যাও, মিটার পার সেকেন্ড স্কয়ারে নিয়ে যাও, দেখবা সেটা 9.81 চলে আসে। এবং 9.81 এর মান এরকমই 9.8065 কত, এই 45 ডিগ্রি সেলসিয়াস 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠের উচ্চতায় তোমার এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির মান হচ্ছে সেম। আর ম্যাস যেটা চলে আসছে এটা 1 ইউনিটের কারণে চলে আসছে, এটা কোনো সমস্যা না। আচ্ছা, পরে পরে খুবই ইম্পর্টেন্ট, ফোর্স হচ্ছে আমাদের হচ্ছে কোনো ডিভাইস যদি চালাইতে যায় বা চলতে চায় তাহলে হচ্ছে ফোর্স কাজ করে, আর ফোর্সের ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার ওয়েট। খুবই ইম্পর্টেন্ট, ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনে লাগে। ম্যাসের সাথে এক্সিলারেশন ডিউ টু, এই জিটা হচ্ছে এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আমার স্লাইড দেখা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, খুবই জি, স্যার। ইম্পর্টেন্ট। অনেক জায়গায় অনেক সিম্পল ইকুয়েশন, কারণ চ্যাপ্টার 2টা তো তোমাকে বেসিক ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশন গুলো শিখাচ্ছে। প্রথম ফোর্স এন্ড ওয়েট, ফোর্স তো আমি বললাম, এমকে সিস্টেমে কোনো সমস্যা নাই। এফপিএস সিস্টেমে আলাদা একটা ফোর্স ইউনিট ডেরাইভ করছে পাউন্ড ফোর্স, এবং সেখানে একটা জিসি ফ্যাক্টর আছে, দেখে নিবা। আর ওয়েটের ক্ষেত্রে কোনো সমস্যা নাই, ওয়েটের ক্ষেত্রে হলো তোমার ডব্লিউ ইজ ইকুয়াল টু এমজি। অনেক আগেও এগুলো অনেক প্রবলেম সলভ করছো, এখানেও এগুলো কাজে লাগবে, যে তোমার কেজি দেয়া থাকবে, গ্রাম দেয়া থাকবে বা এতে থাকবে, তার সাথে এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি আমার গুণ করলেই ওই বস্তুর ওজন পাবো। ওজন কিভাবে পাবো? ম্যাস আর ওজন কিন্তু ওয়েট এক না, ম্যাসের সাথে এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মাল্টিপ্লিকেশন করলে আমার হচ্ছে ওজন হয়। পরে আরেকটা কনসেপ্ট হলো সায়েন্টিফিক নোটেশন। হ্যাঁ, এই পেজটা দেখা যাচ্ছে? জি স্যার। তোমাদের হচ্ছে কনসেপ্টে এই চ্যাপ্টারটা হলো কনসেপ্ট, বিভিন্ন কনসেপ্ট ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশন সারা জীবনেই কাজে লাগবে। তোমার এই রুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ফুড ইঞ্জিনিয়ারিং যে ক্যালকুলেশন করতেছ, তুমি কিভাবে ক্যালকুলেশন করবা, ডেটা রিপ্রেজেন্ট করবা, এগুলোতে পরবর্তী জীবনে ইঞ্জিনিয়ারিং কাজ করলে তুমি কিভাবে রিপোর্ট জেনারেট করবা, বসের সাথে আলাপ করবা বা করবা, এই সবগুলো হচ্ছে চ্যাপ্টার 2 এর সবগুলো কাজে লাগবে। তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে কাজ করো না কেন, এটা তোমার সাহায্য করবে, তোমার উপস্থাপনা সুন্দর করার চেষ্টা করবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো হচ্ছে আমি বলবো যে একজন ইঞ্জিনিয়ারের ফান্ডামেন্টাল জিনিস, যেগুলো হচ্ছে তোমাদের ফোকাস করা উচিত।
যেমন এখানে একটা বিষয় আছে যে সিগনিফিকেন্ট নাম্বার, এটা একটা টপিকসে বর্ণনা করছে সিগনিফিকেন্ট নাম্বার। হ্যাঁ, তো একটা সংখ্যা দেয়া আছে, সংখ্যাটা কত ডিজিট পর্যন্ত সিগনিফিকেন্ট, এটা এটা তোমরা কিভাবে বলবা? এটা তোমাদের বইয়ে সুন্দরভাবে বর্ণনা দেয়া আছে, এটা একটু পড়ে নিবা। আহ, না বুঝতে পারলে আমাকে জিজ্ঞাসা করবা, আমি কিছুটা বলে দিচ্ছি। হুম, যে তোমার এটা বলতে কি বোঝায় সিগনিফিকেন্ট নাম্বার, যে একটা ডিজিট সংখ্যা আছে তার সিগনিফিকেন্ট নাম্বারটা কি। মনে করো এখানে 2300 একটা সংখ্যা আছে, এখানে কয়টা সিগনিফিকেন্ট নাম্বার আছে বলতে পারবা? দুইটা স্যার। কোনটা কোনটা? 2 3 2 3। কেমনে বুঝলা? হুম, এটা স্যার হইছে, 4টা মানে হবে। এটা এটা হইছে, বুঝছো? এই আনসার হইছে 4টা হবে, এটা এটা হয় নাই। 2 3 এবং 2টা এটা হইছে। এখন এটা কিভাবে, এটাকে কিভাবে জাস্টিফাই করবা যে এখানে 2টা, এখানে কিন্তু লেখা আছে, পরে কিন্তু লেখা আছে। অনেকেই বলছো যে এই যে 2 সিগনিফিকেন্ট ফিগারস, তোমাদের বই থেকেই নেওয়া। তার মানে এখানে 4টা বলা যাবে না, এখানে 4টা ডিজিট আছে, এটা ঠিক আছে, কিন্তু তার মধ্যে সিগনিফিকেন্ট ফিগার বা সিগনিফিকেন্ট ডিজিট কয়টা? 2টা। এবং যে 2টা, একজনে বললো 2 3, এটাও ঠিক আছে, 2 3 সিগনিফিকেন্ট ফিগার। কেন আমরা হচ্ছে এই 2টা জিরো বাদ দেয়া 2 3 কে সিগনিফিকেন্ট ফিগার বলতেছি? স্যার 10 এর গুণিতক একে লেখা যায়। আচ্ছা, এটা হচ্ছে, এই আনসারটা আমি পরে দিব। আসেন, আরো কেউ কিছু বলবা? হুম, বলবা আর কিছু কেউ? এখানে মূল জিনিস হলো মাল্টিপ্লিকেশনের সাথে সম্পর্কিত তোমরা ধরে নিতে পারো, বা তোমরা যোগ, মাল্টিপ্লিকেশন বা এডিশন। জিরোর সাথে যদি কোনো জিনিস যদি অ্যাড করো, তাহলে আসলে আমার জিরো মনে রাখার দরকার আছে? হুম, না স্যার। আর জিরোর সাথে যদি কোনো জিনিস যদি মাল্টিপ্লিকেশন করো, তাহলে কি আমার ওই 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 সংখ্যার কোনো মানে আছে? হ্যাঁ, না স্যার। এখন তোমাকে বললো যে তোমার যতগুলো, মনে করো যে বলি, একসময় তো বিয়ে করবা সবাই, যে তোমার যতগুলো ওয়াইফ আছে এখনই, তোমার যতগুলো ওয়াইফ আছে প্রত্যেককে 1 কোটি করে টাকা দেয়া হবে। তার মানে তুমি কত টাকা পাবা বলো তো? কেউ একজন বলো। ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তোমাকে বললো কোনো একজনে, মানে কোনো এক দেশের নেতা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বললো যে তোমার যতগুলো ওয়াইফ আছে, হ্যাঁ, দায়িত্বশীল পজিশন, তো স্বামী স্ত্রী, মানে স্বামী স্ত্রীর সম্পর্ক, সোসাইটিক্যাল সম্পর্ক, যতগুলো ওয়াইফ আছে প্রত্যেকের জন্য 1 কোটি করে টাকা পাইবা। হ্যাঁ, কত পাবা বলো? যতগুলো ওয়াইফ আছে তত কোটি টাকা। স্যার সবার তো স্যার একটা করে তো স্যার থাকবে স্যার, সেক্ষেত্রে তো স্যার বেশি পাওয়ার কোনো চান্স নাই। আমার কথা বুঝছো না? এখনই আমি বলছি, এখনই ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, এখন কেউ কিছু পাবে না। এখন কেউ কিছু পাবে না, জিরো বাবা। হ্যাঁ, আন্ডা বাবা, বুঝছো? একটা করে থাকবে কেন? অনেকে 2 3টা করে না, আমাদের সমাজে আছে না। যাই হোক, এটা আমি মজা করলাম যে তোমার, এই যে তোমাকে যে বললো যে যতগুলো ওয়াইফ 1 কোটি টাকা, এখনই 1 ঘন্টার মধ্যে তুমি কিন্তু ওয়াইফের নাম বলতে পারবে না, আমার শূন্য, তার মানে তুমি টাকা পাবা শূন্য, বুঝছো? তো এরকমই যে আমাদের যে ডেসিমেল ছাড়া যে সংখ্যাগুলো থাকবে, এখানে কনসেপ্টটা হলো ডেসিমেল ছাড়া যে যে সংখ্যাগুলো থাকবে, ডেসিমেল মানে দশমিক পয়েন্ট, লেফট হ্যান্ড সাইড থেকে গণা শুরু করবা, যে জিরো হওয়ার আগ পর্যন্ত। মাঝখানে জিরো থাকলে এগুলো ধরতে হবে, যতগুলো ডিজিট থাকবে সেটা হলো সিগনিফিকেন্ট নাম্বার।
কারণ লাস্টের যে দুইটা জিরো, লাস্টের দুইটা জিরোর সাথে যে কোনো জিনিস যোগ করবা, আসলে এটা কিছুই না। জিরোর সাথে 10 যোগ করলে 10ই, জিরোর সাথে 80 যোগ করলে 80, আবার জিরোর সাথে 20 গুণ করলে কত হয়? 0। তার মানে এগুলো সিগনিফিকেন্ট না, কিন্তু যদি কোনো ডিজিট চলে আসে তখন তোমাকে ক্যালকুলেশন করতে হয়। এটা হচ্ছে তোমাকে ক্যালকুলেশনের সুবিধার্থে, মনে করো যে 2300 সাথে 2 গুণ করবা, তুমি গুণ করে দেখলা কি তুমি ভুল হয়ে গেছে। 2300 সাথে 2 গুণ করলে লাস্টের দুইটা সংখ্যা 0 হইতেই হবে, কিন্তু তুমি হইলে যে ভুলবশত দুইটা 0 আসে না, একটা 0 আসছে, তখন তুমি দেখে বলতে পারবা কি না আমি তো ভুল করছি কোথাও। তো বিষয়গুলো এরকম। যাই হোক, তোমাদের বইয়ে ওই ভালো ডেসক্রিপশন দেয়া আছে এই টপিকস এর উপরে। এখানে মূল জিনিসটা হলো ওই যদি দুইটা পয়েন্ট আছে, একটা হলো ডেসিমেল যদি থাকে, মানে দশমিক যদি থাকে, আর যদি দশমিক না থাকে তাহলে হচ্ছে দুই জিনিস। যদি দশমিক না থাকে তাহলে হচ্ছে বাম দিক থেকে গণবা যতগুলো জিরো নন জিরো পাওয়া যাবে, ডান দিকে জিরোর আগে মাঝে জিরো কনসিডার করতে হবে। ডান দিকে যতগুলো জিরোর আগ পর্যন্ত তোমার ততগুলো সিগনিফিকেন্ট নাম্বার। যেমন ধরো এইটা হলো উদাহরণ দিয়ে বুঝতে পারবা, তোমাদের এখানে আছে যে 2300, এটার মধ্যে এখান থেকে গণো 1 2, পরে সবগুলো জিরো, দুইটা সিগনিফিকেন্ট নাম্বার। আর দশমিক যদি থাকে তাহলে কোনো কিছু চিন্তা করার দরকার নেই। দশমিক মানে হচ্ছে তুমি ফ্র্যাকশন কনসিডার করতেছো, যদিও এখানে 0 1 বলতে কিছু নাই, কিন্তু দশমিক তুমি দেয়া দিছো, করতেছো, তার মানে এখানে সবগুলো হবে 1 2 3 4। একদম বাম দিক থেকে যা আছে সব কনসিডার করবা, 4টা। এখানে সিগনিফিকেন্ট নাম্বার হলো 4টা। এখানে কিছুই দেওয়া নাই, পরেরটাতে জাস্ট 0 দিছো, তারপরে কনসিডার করতে হবে সবগুলো 1 2 3 4 5, 5টা। আর এটার ক্ষেত্রে কয়টা বলো তো? 23040। এটার মধ্যে সিগনিফিকেন্ট নাম্বার কয়টা? আসো লাইনে কেউ একজন বলো। স্যার স্যার 4টা। 4টা হবে। কিভাবে বলো তো? স্যার শূন্যটা স্যার পরে থাকলে ইগনোর করা যায়, কিন্তু স্যার কোনো সংখ্যা মাঝে আগে থাকলে তো ইগনোর করার উপায় নাই। তাহলে এখানে হলো, হ্যাঁ আমি এটাই বলছি যে 2 3 0 4 পর্যন্ত আমার হচ্ছে সিগনিফিকেন্ট নাম্বার, নন ডেসিমেল, ডেসিমেল নাই। আর পরেরটা হলো শুধু ডেসিমেল। শুধু ডেসিমেল হইলে এটা নিয়ম হইলো যে ডেসিমেলের বা সাইডে যতগুলো থাকবে এগুলো হচ্ছে তোমার নন সিগনিফিকেন্ট, পরে যা থাকবে বা মাঝখানে থাকবে বা ডান দিকে সবগুলো তোমার সিগনিফিকেন্ট হিসেবে কনসিডার করতে হবে। তার মানে ডেসিমেলের পরে এই জিরোটা নন সিগনিফিকেন্ট, পরের দুইটা সিগনিফিকেন্ট। এই জিরোটা নন সিগনিফিকেন্ট, পরে 4টা ডিজিট হলো সিগনিফিকেন্ট। আমার কথা অর্থ বুঝতে পারছো? শুধু ডেসিমেল হইলে। স্যার এই ক্ষেত্রে যদি পয়েন্টের পরে 0 না থেকে অন্য কোনো সংখ্যা থাকতো 5 4, তাহলে তো হ্যাঁ, এটা বাদ পড়তো। না ওইটা বাদ পড়তো না, শুধু জিরো, ওইটা বাদ পড়তো না তো, শুধু জিরো। শুধু ডেসিমেলের ক্ষেত্রে ওই ওই সংখ্যা শুরু হওয়ার আগ পর্যন্ত যে জিরো গুলো থাকবে সেগুলো নন সিগনিফিকেন্ট, আর সংখ্যা থেকে ওই যেগুলো হবে সেগুলো হচ্ছে সিগনিফিকেন্ট। যাই হোক, বাদন একটা কথা বলছে, খুবই সুন্দর কথা, যে এখানে এত কিছু কনসিডার না করে আমি হচ্ছে সাইন্টিফিক নোটেশনে আমি কনসিডার করব, খুবই ইজি। সাইন্টিফিক নোটেশনে যে আমি এটা লিখি তাহলে 2.3 × 10⁻³ দেখো আমরা যদি সবগুলোকেই করি, এটাকে যদি করি মানে সবগুলোকে রাখতে হবে, যে এই যে তোমার চলে গেল দেখে এরকম না, 2.3 পরে কি 10⁻³ তাই না? এখানেও কিন্তু একই ভাবে, কিন্তু এই দুইটা শূন্য রাখতে হবে, যেহেতু এখানে আছে দুইটা শূন্য রাখতে হবে। ঠিক এরকম ভাবে 10⁻³ এখানে শূন্য কয়টা? তিনটা শূন্য রাখতে হবে। এখানে 2.3 10⁻⁴ নোটেশন, এরপরে এটা 3.5 10⁻⁻², 3.5 10⁻⁻², যে যতগুলো এখানে শূন্য আছে
শূন্যগুলো রাখতে হবে। এখানে যে শূন্য আছে শূন্যগুলো রাখতে হবে। এখন সিগনিফিকেন্ট নাম্বার হচ্ছে এগুলোকে বাদ দেওয়া, বাদ দিয়ে এখানে যেহেতু ডেসিমেল আছে, ডেসিমেল থাকলে এবং এখানে কিন্তু ডেসিমেলের আগেও কিন্তু পূর্ণ সংখ্যা আছে 2 2 2 2 3 3, তাহলে সবগুলোকে নিবা, এই সবগুলোকে নিবা। তাহলে এখানে এখানে কয়টা সিগনিফিকেন্ট নাম্বার? 2টা। এখানে কয়টা? 4টা। এখানে কয়টা? 5টা। এখানে কয়টা? 4টা। এখানে কয়টা? 2টা। এখানে কয়টা? 4টা। বুঝতে পারছো নাকি? জি স্যার। হ্যাঁ, তাহলে এটা হলো সিগনিফিকেন্ট নাম্বার, কিছুই না। এখানে যে তোমার ক্যালকুলেশন ভুল হবে না হবে কিছুই না, জাস্ট একটা কনসেপ্ট শিখলা যে একটা সংখ্যার মধ্যে সিগনিফিকেন্ট নাম্বার কি। এটার মূল জিনিস হলো আমার এডিশন মাল্টিপ্লিকেশন করলে ওই ডিজিটের মধ্যে তেমন প্রভাব পড়ে না। এটা অনেক সময় তোমার কোন একটা রেজাল্ট পাইলে রেজাল্টকে ভ্যালিডেট করতে গিয়া বা কনফিডেন্ট বাড়ানোর জন্য এই জিনিসগুলো চেক আপ করতে হয় ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে। তো এই সম্পর্কে এখানে আছে, এগুলো একটু দেখে নিবা। হ্যাঁ, আর মোটামুটি ভাবে এখন সায়েন্টিফিক যে নোটেশন এটাই ব্যবহার করার চেষ্টা করবা, যেহেতু ক্যালকুলেশন শিখতেছো। আর যদি ওই এখন থেকে যদি না করো দেখা যাবে যে একটা বড় সংখ্যা এই হিসাবে রাখতেছো তুমি, আর ওইটাকে সিম্পলিফাই করতেছো না। সায়েন্টিফিক নোটেশনের মানে হচ্ছে সিম্পলিফাই করা। আচ্ছা, মনে হয় আজকের লেকচার এই পর্যন্তই। তোমরা ওই চ্যাপ্টার 2টা ভালো করে পড়বা, চ্যাপ্টার 2 থেকে পুরো এক সেট কোশ্চেন আসে। যেহেতু এটা একটা প্রিলিমিনারি চ্যাপ্টার এবং এটা সারা জীবনে ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনে কাজে লাগে, তো চ্যাপ্টার 2টা ভালোভাবে পড়বা। চ্যাপ্টার 1টা তো কিছুই না, জাস্ট হলো কেমিক্যাল ইঞ্জিনিয়াররা কি করে, তারা কোথায় চাকরি করে, তাদের অবস্থা কি, হ্যাঁ, ওই ওইগুলো নিয়ে আলোচনা করছে, হিস্ট্রি নিয়ে কিছু আলোচনা করছে। কিন্তু চ্যাপ্টার 2টা হলো একদম ইঞ্জিনিয়ারিং এর বেসিক্স। হ্যাঁ, ইকুয়েশন, ডাইমেনশনালিটি, ইউনিট, এরপরে তুমি কোন একটা ডেটা যদি পাও, লিনিয়ারিটি, নন লিনিয়ারিটি পরবর্তীতে দেখবো। এরপরে এই যে এই বিষয়গুলো আছে এগুলো একদম ভালোভাবে তোমার জানা থাকতে হবে, না জানা থাকলে ইঞ্জিনিয়ারিং ডিজাইন ভালো পারবা না। যাই হোক, এই চ্যাপ্টার 2টা ভালো মনোযোগ দিয়ে করবা। এখান থেকে একটা পুরো এক সেট কোশ্চেন আসবে। আমি কোশ্চেন তো আমারও করতে হবে, সজীবও করবে। তো এখান থেকে পুরো একটা সেট আসবে, মনে রাখবা 12 মার্কসের একটা সেট আসবে। চ্যাপ্টার 2 থেকেই 12 মার্কসের একটা সেট আসবে। 12 মার্কস মানে হচ্ছে তো বুঝতে পারছো বিশাল জিনিস। 36 মার্কসের মধ্যে 12 মার্কস। স্যার চ্যাপ্টার 2 কি আজকে স্যার শেষ হয়ে গেল? না, আরো হচ্ছে তোমার কমপক্ষে 2টা থেকে 3টা লেকচার লাগবে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো। আর তোমাদের যে সমস্যাগুলো হইতেছে তোমরা সিএফপি একা আমাকে জানাইলে কোনো লাভ নাই, তোমরা ইউনাইটলি তোমরা প্রতিটা সিরিজ 15 ছাড়া 15 তো বের হয়ে যাচ্ছে, তাদেরকে নিয়ে তো আর এখানে কথা বলার কোনো স্কোপ নাই। ওই 15 সিরিজ ছাড়া তোমরা কি চাচ্ছ এটা শক্তভাবে সবাই মিলে বলতে হবে। হ্যাঁ, শুধু আমাকে বলে লাভ নাই, আমি কিন্তু বলে দিতেছি। ঠিক আছে, ভালো থেকো।